শেখ কামাল ক্লাব কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী ও কলকাতা ইস্ট বেঙ্গল। দুদলেরই লক্ষ্য শিরোপা। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। প্রথম দিনে ব্যাটিং ও ফিল্ডিং এ ঝানিয়ে নিলেন নিজেদের। 2 বছর বিরতির পর আবারও শুরু হচ্ছে জাতীয় স্কুল ক্রিকেট। তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার তুলে আনতে পৃষ্ঠপোষক হিসেবে বিসিবির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি। এবং ড্র দিয়ে কোপা দেল রে শুরু বার্সেলোনার। মিডলসবোরোর কাছে হেরে লিগ থেকে বিদায় ম্যানচেস্টার ইউনাইটেডের। দেখছিলেন খেলার সময় শিরোনাম। সারা বিশ্বের খেলাধুলাকে নিয়ে আমাদের কতই না কৌতূহল, আর সবার জন্য মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই শেখ কামাল ক্লাব কাপের খবর। শেখ কামাল ক্লাব কাপের শিরোপা লড়াইয়ে শুক্রবার মাঠে নামছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী ও কলকাতার ইস্ট বেঙ্গল। প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণে শিরোপা জয়ের স্বপ্ন চট্টগ্রাম আবাহনীর। অন্যদিকে আসরে এখন পর্যন্ত অপরাজিত দল ইস্ট বেঙ্গল। ফাইনালেও সে ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জিতে দেশে ফিরতে চায় কলকাতার জায়ান্টরা। বিস্তারিত পার্থ প্রতিম বিশ্বাসের রিপোর্টে। শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আগে ঘরোয়া ও আন্তর্জাতিক কোনো আসরেই সাফল্য ছিল না চট্টগ্রাম আবাহনীর। কিন্তু শেখ রাসেল থেকে ধারে বেশিরভাগ ফুটবলার দলে ভেড়ানো ক্লাবটিকে এখন চেনাই যাচ্ছে না একদম। প্রথম ম্যাচে এই ইস্ট বেঙ্গলের কাছে হারের পর থেকেই শুরু হয়েছে স্বপ্নযাত্রা। ধাপে ধাপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে ফাইনালের মঞ্চে এখন বন্দরনগরীর দলটি। আর এক ধাপ পেরোলেই স্বপ্নের শিরোপা। সে সঙ্গে আছে প্রথম ম্যাচে হারের শোধ নেয়ার সুযোগ। তবে প্রতিশোধের চেয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াই দলের মূল লক্ষ্য বলে জানালেন কোচ ও অধিনায়ক। প্রতিশোধ হবে না সেটা ভাবছি না, আমাদের জয় প্রয়োজন। এই জয়টাই আমাদের মুখ্য। আমরা সেই লক্ষ্যেই আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ। আমরাও এখানে ন্যাশনাল টিমে আমাদের টিমও প্লেয়ার আছে, ওদের টিমও ন্যাশনাল টিমে খেলা প্লেয়ার আছে। সো ম্যাচটা আমার কাছে সেটাই মনে হয় যে ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচ। প্রায় 12 বছর আগে দেশের বাইরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান ক্লাব কাপের কোনো টুর্নামেন্ট জিতেছিল পশ্চিমবঙ্গের শক্তিশালী দল ইস্ট বেঙ্গল। 95 বছরের ফুটবল ইতিহাসে নিজেদের শোকেসে শোভা বাড়িয়েছে বড় বড় আরো অনেক শিরোপা। তবে দীর্ঘদিন পর প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে শিরোপা জিতেই দেশে ফিরতে চায় কলকাতার জায়ান্টরা। দলের 14 জন খেলোয়াড় ভারতীয় ফুটবল লিগ আইএসএল খেলতে যাওয়ায় অনেকটা তারুণ্য নির্ভর দল নিয়ে এসেছিল ইস্ট বেঙ্গল। আর সেই কারণে নিজ দেশের মিডিয়ার তোপে পড়তে হয়েছিল দলটিকে। তাই ফাইনাল ম্যাচটিকে নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবেই দেখছেন কোচ ও অধিনায়ক। এই টিমটাকে আমরা আগে হারিয়েছি, কিন্তু সেটা ফার্স্ট ম্যাচ ছিল। এখন দ্যাট টিম ইজ ফুললি ম্যাচিউর। আমার মনে হয় খুব ভালো একটা খেলা আপনারা উপভোগ করতে পারবেন। সেমিফাইনালও আমরা একটা লোকাল টিমের সঙ্গে খেলেছিলাম, আর ফাইনালও তাই খেলবো। ইটস ডিফিকাল্ট হবে আমাদের জন্য। দুই দলের ফাইনাল খেলায় জমজমাট লড়াই উপভোগ করবে চট্টগ্রামবাসী, এই প্রত্যাশা এখন ফুটবল ভক্তদের। দেখতে দেখতে এসে গেল শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ। আর শিরোপা নির্ধারণী ম্যাচে পশ্চিমবঙ্গের শক্তিশালী দল ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। এক্ষেত্রে দুই দেশের ক্লাবের লড়াইয়ে নয়, দুই দেশের মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে এখন শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টের এই ফাইনাল খেলাটি। আর তাই চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে ইস্ট বেঙ্গলকে হারিয়ে চট্টগ্রাম আবাহনী শিরোপা ঘরে রাখতে পারে কিনা তাই এখন দেখার বিষয়। বন্দর মাঠ থেকে পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বাধীনতার 45 বছর পার হলেও দীর্ঘদিন ধরে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়নি ফুটবলের বড় কোনো আসর। ফুটবলে হারানো গৌরবকে ফিরিয়ে আনতে শেখ কামাল ক্লাব কাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সাবেক ফুটবলাররা। ভবিষ্যতে এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখতে আয়োজকদের অনুরোধ করেছেন তারা। এদিকে ভালো খেলে ফাইনালে শিরোপা জিতবে চট্টগ্রাম আবাহনী, এমনটাই প্রত্যাশা চট্টগ্রামের সমর্থকদের। 80 কিংবা 90-এর দশকে জাতীয় ফুটবল দলে মাঠ কাঁপাতো চট্টগ্রামের ফুটবলাররা। এফআই কামাল, আশিস ভদ্র, এজারুল হক টিপু সহ আরো অনেক খেলোয়াড় প্রতিনিধিত্ব করত ঢাকার মাঠে। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ফুটবলের সেই জৌলুস।
আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হলেও সেক্ষেত্রে ফুটবলের কোনো কার্যক্রমই ছিল না নগরীতে। কিন্তু হঠাৎ করেই যেন চট্টগ্রামে ফিরে এসেছে ফুটবলের সেই সোনালী অতীত। দর্শকরা টিকিট কেটে যেমন মাঠে আসছেন, তেমনি প্রিয় দলকে সমর্থন দিচ্ছেন। পুরো বন্দরনগরী মেতে উঠেছে ফুটবল উৎসবে। তবে শুধুমাত্র আয়োজনের উপর সীমাবদ্ধ না থেকে এর ধারাবাহিকতা ধরে রাখার উপর গুরুত্ব দিচ্ছেন সাবেক ফুটবলাররা। যারা খেলতে চায়, আগ্রহী ছোট ছোট ছেলেদের মধ্যে একটা উৎসাহ জাগানোর জন্য এরকম একটা টুর্নামেন্ট কিন্তু করা উচিত। এখন এইটাও যদি সেই আগেরগুলোর মতন বিক্ষিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু এটা কোনো ফল বয়ে আনবে না। এটার একটা ধারাবাহিকতা ধরে রাখতেই হবে। আমরাও কামনা করি ফুটবলের অগ্রযাত্রা, ফুটবল আরও দীর্ঘায়িত হোক, ফুটবলের জয়যাত্রা অব্যাহত হোক, এটাই আমি কামনা করি। আর শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের শিরোপা কার ঘরে উঠবে তাই নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। শক্তিশালী ইস্ট বেঙ্গলকে হারিয়ে প্রথমবারের মতো কোনো শিরোপা ঘরে তুলবে চট্টগ্রাম আবাহনী, এই প্রত্যাশা এখন সবার। আবাহনী যোগ্য দল হিসেবে এরা ফাইনাল খেলতেছে, আবাহনী এবং ইস্ট বেঙ্গল। আমরা আশা করতেছি আবাহনী চ্যাম্পিয়ন হবে। আমি ঢাকা থেকে এসেছি খেলা দেখার জন্য, এখানে এখন চট্টগ্রামের আবাহনীকে সাপোর্ট করি এবং হৃদয় দিয়ে সাপোর্ট করি। আমাদের ফুটবল ক্রীড়ামোদী যারা, তাদের প্রত্যাশা পূরণ করবে। আশা করি আমাদের বিজয় ছিনিয়ে আনবে। ভবিষ্যতে বন্দরনগরীতে আরো বড় ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে, এই প্রত্যাশা এখন নগরবাসীর। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে সবার সাথে মত বিনিময় করবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি। আসরের উদ্বোধনী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ না হলেও সমাপনী অনুষ্ঠান জমকালোভাবে করা হবে বলে জানান কমিটির সদস্য সচিব শামসুল হক চৌধুরী। ফাইনাল খেলার আগে বৃহস্পতিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানায় আয়োজক কমিটি। আমাদের আসলে যে উদ্দেশ্য ছিল যে ফুটবলটাকে ঢাকা কেন্দ্রিক না করে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়া এবং ফুটবলের দর্শককে মাঠে ফিরিয়ে আনা, যে কাজটা আসলে আপনারা অনেক ভালোভাবে সফল করে করার ব্যবস্থা আপনারা করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী উনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটার পরিসমাপ্তি ঘটাবেন। এটার ট্রফিগুলো দেওয়ার জন্য এবং যারা এখানে উপস্থিত থাকবেন তারা এগুলো তুলে দেবেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, এবং উনি দর্শক, শ্রোতা এবং যারা এখানে উদ্যোক্তা বা অতিথি থাকবেন তাদের সাথে মত বিনিময় করবেন। আগামীবারে আমরা এটাকে আরো বৃহৎ পরিসরে আমরা করতে যাচ্ছি ইনশাল্লাহ। আসিয়ান গ্রুপের কিছু দলকে এখানে আমরা নিয়ে আসব। আমরা থাইল্যান্ড, মায়ানমার, মালয়েশিয়া, হংকং অথবা সিঙ্গাপুর, এ ধরনের 4টি টিমকে আমরা এখানে যোগ করতে চাচ্ছি। টাইগার ক্রিকেট প্রসঙ্গ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজকে সামনে রেখে প্রথম দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। দীর্ঘদিন পর ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় দারুণ খুশি জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া ইনজুরি থেকে শতভাগ ফিট হয়ে এই সিরিজের শুরু থেকে খেলতে প্রস্তুত বলেও জানান তাসকিন। নিরাপত্তার অজুহাতে ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত করায় কষ্ট পেয়েছিল এদেশের ক্রিকেট পিয়াসীরা। ঠিক তেমনি নীরবে কেঁদেছিল হোম অফ ক্রিকেট মিরপুরের মাঠ, গ্যালারি আর এই উদ্যানের ঘাস। অস্ট্রেলিয়ার সাথে খেলা না হয় বুকচাপা কষ্ট জমাট ছিল ক্রিকেট ক্যানভাসে জয় কিংবা পরাজয়ের দুঃখ সুখের গল্প রচনা করা ক্রিকেট যোদ্ধাদের মাঝেও। তবে সাময়িক সময়ের ওই কষ্টের ছুটি হয়েছে। নিজেদের ঘরে আবেগ আর ভালোবাসার ক্রিকেট ফিরেছে বলে অন্য সবার মতো উল্লাসিত ক্রিকেটাররাও। মাঝখানে যে একটা কথা উঠছিল যে নিরাপত্তার প্রবলেম, তো সেই কোনো নিরাপত্তার প্রবলেম নাই এবং ভালো মতো এই সিরিজটা হবে, আরো বড় বড় টুর্নামেন্ট হবে। এটা আসলে খুবই নিজের কাছেও আনন্দদায়ক। গেল 6 মাস হলো ক্রিকেট বিশ্বে এক অপ্রতিরোধ্য দলে পরিণত টিম বাংলাদেশ। সেই দলটির সামনেই কিনা প্রতিপক্ষ জিম্বাবুয়ে, যারা আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানের কাছে ধরাশায়ী। তারপরেও ক্রিকেট আকাশে উঠতে থাকা বাংলাদেশ বেশ সাবধানী। দেখেন, একটা সিরিজ তো যে কোনো টিমেরই খারাপ হইতে পারে। জিম্বাবুয়ে অনেক ভালো টিম, ওদেরকে ছোট করে দেখার কিছুই নেই। তো ওদের সাথে জিততে হলে, ভালো খেলতে হলে সবার ন্যাচারালি বেস্ট খেলাটাই খেলতে হবে। গেল বছরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তাসকিনকে ইনজুরির ভূত পেয়ে বসায় এই পেসারের দলে নয় ঠাঁই হয়েছিল দর্শক সারিতে। তবে ওই ইনজুরি নামক ভূতকে তাড়িয়ে মাঠে ফিরতে তাসকিন মুখিয়ে আছেন আহত বাঘের মতো। 5 দিন যেহেতু কোনো কমপ্লেন ছাড়া বোলিং করতে পারলাম, তো আশা করছি খেলার সুযোগ পাইলে ইনশাল্লাহ ভালো মতো খেলতে পারবেন। প্রথম দিনের অনুশীলনে কোচ হাতুরু সিং 3 বিভাগে প্রস্তুত করেছেন শিষ্যদের। তবে প্রাথমিক স্কোয়াডে থাকা 18 জনের মধ্যে আফ্রিকা সফরে থাকা 6 ক্রিকেটার ও ব্যক্তিগত ছুটিতে থাকা সাকিব অনুশীলনে উপস্থিত ছিলেন না।
হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফর সূচির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী 3 নভেম্বর ঢাকা এসেই সিরিজের ভেন্যু কক্সবাজারে চলে যাবে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। সেখানেই তাদের 3টি ওয়ানডে ও 4টি টি-20 খেলার কথা রয়েছে। 4 ও 5 নভেম্বর বিশ্রাম ও অনুশীলন করার কথা রয়েছে তাদের। 6 নভেম্বর শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের নারী ক্রিকেট দলের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের সফর শুরু হবে। একই ভেন্যুতে 8 ও 10 নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি 2টি ওয়ানডে। 12 নভেম্বর থেকে শুরু হবে দু দলের টি-20 সিরিজ। 16 নভেম্বর তাদের দেশ ছাড়ার কথা রয়েছে। খেলার সময় আরো থাকছে। 31 অক্টোবর পর্দা নামতে যাচ্ছে 8ম রাগবি বিশ্বকাপের এবারের ফাইনালের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে সবচেয়ে বেশি 2বার করে শিরোপা জেতা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টানা 2 বছর বিরতির পর আবারও শুরু হচ্ছে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। আর তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার তুলে আনার এই প্রক্রিয়াকে অব্যাহত রাখতে পরবর্তী 6 বছরের পৃষ্ঠপোষকতা দিতে বিসিবির সাথে চুক্তি করেছে প্রাইম ব্যাংক, যেখানে জেলা ও বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন 8টি দল নিয়ে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। উন্মোচন করা হলো জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের লোগো ও মাস্কট টিঙ্গার, যেখানে হাস্যোজ্জ্বল ছোট টিঙ্গার মুখে ফুটে উঠেছে তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের প্রতিচ্ছবি, যারা একদিন গর্জে উঠবে ক্রিকেটের বিশ্বমঞ্চে। এই প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে সারা দেশের 540টি স্কুল থেকে 13,500 নিবন্ধিত ও ম্যাচে খেলা 7,500 ক্রিকেটার অংশ নিচ্ছে। আর জেলা ও বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়নদের থেকে চূড়ান্ত পর্বে খেলবে 8টি দল, আর সেখান থেকেই বিজয়ী দল হবে জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন। তবে দীর্ঘ 2 বছর পর শুরু হলেও তৃণমূল পর্যায়ের এই স্কুল টুর্নামেন্ট আবারও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা আয়োজকদের। পাশাপাশি স্কুল ক্রিকেট থেকে জাতীয় দলের ক্রিকেটারে পরিণত হওয়া সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন আয়োজন সফল করতে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। অনেক বছর ধরে কিন্তু একটা ঐতিহ্য ছিল স্কুল ক্রিকেটের, তো এই স্কুল ক্রিকেটটা মাঝখান দিয়ে হয়তো এটার অ্যাটেনশনটা সেরকম যেটা ডিজার্ভ করে সেটা পায় নাই। তো উই বোথ বিসিবি অ্যান্ড প্রাইম ব্যাংক ওয়ান্টেড টু রিভাইভ দিস। যখন আমরা খুব ছোট ছিলাম, যখন আমি উইলসের জন্য স্কুল ক্রিকেট খেলি, স্কুলের জন্য খেলাবার ইয়েটা করাটা ছিল একটা অন্যরকম স্বপ্ন আসলে, যে ফার্স্ট স্টেপ আমি বলবো একদম ক্রিকেটের ফার্স্ট স্টেপ স্কুল ক্রিকেট। যখন স্বপ্ন দেখে শুরু করেছি আবার স্কুল ক্রিকেট, আমরা এটাকে অবশ্যই বাস্তবায়ন করবো এবং ভালোভাবে তো আমরা শেষ করতে পারি এবং শুরুটা যাতে ভালো হয় সেটা অবশ্যই থাকবো। স্কুল ক্রিকেট থেকে উঠে আসা সৌম্য, তাসকিন, সাকিবের মতো বিশ্বমানের ক্রিকেটার খুঁজে বের করতে 50 ওভারের প্রতিটি ম্যাচে তীক্ষ্ণ দৃষ্টি থাকবে বিসিবির বয়সভিত্তিক কমিটির। পরবর্তীতে সেরা খুদে খেলোয়াড়দের বাছাই করে দীর্ঘমেয়াদী ট্রেনিং এর ব্যবস্থা করা হবে বলে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান। এই টুর্নামেন্ট থেকে যারা ফাইনালে যেসব টিমগুলি আসবে ওইখান থেকে আমার মনে হয় এজ গ্রুপ যে কমিটি আছে এখান থেকে যারা ভালো ব্যাটিং বোলিং পারফর্ম করবেন তাদের সিলেক্ট করে তাদের স্পেশাল ট্রেনিং একাডেমিতে আবার নিয়ে আসা হবে। তো এইভাবে আমার মনে হয় পিরামিডের মতো কাজ করা হবে। জাতীয় স্কুল ক্রিকেটের চূড়ান্ত পর্ব শুরু হবে আগামী বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। এসএ গেমসের এবারের আসরে ব্যক্তিগত 15টি ডিসিপ্লিনে অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তবে বিভিন্ন বিষয় নিয়ে জটিলতা এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়েছে 12টি ডিসিপ্লিন। সম্ভাবনাময় সুইমিং এবং অ্যাথলেটিক্সের ব্যাপারে এখনও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বলছে দ্রুতই চূড়ান্ত করা হবে ডিসিপ্লিনগুলো। এসএ গেমসের 12তম আসর অনুষ্ঠিত হবে 22টি ডিসিপ্লিন নিয়ে, যার মধ্যে ব্যক্তিগত ডিসিপ্লিনের সংখ্যা 15। নতুন খবর হচ্ছে প্রত্যেকটি ডিসিপ্লিনে বাড়ানো হয়েছে ইভেন্ট সংখ্যা। একই সঙ্গে এসএ গেমসে কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজক দেশের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু নিয়মও, যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতেই ফেডারেশন সংশ্লিষ্টদের সাথে বৈঠকে বিওএ। 15টি ডিসিপ্লিনের মধ্য থেকে সিদ্ধান্ত হয়েছে 12টিতে অংশ নেবে বাংলাদেশ। এখনো সিদ্ধান্তের বাইরে থেকে গেছে সাইক্লিং, সুইমিং এবং অ্যাথলেটিক্স। তবে এই 3টি ডিসিপ্লিনের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আমরা যে সমস্ত ফেডারেশন আছে ব্যক্তিগত ইভেন্টের, এই সমস্ত ফেডারেশনের সাথে আমরা বসছিলাম, আমরা আলাপ আলোচনা করেছি। ইতিমধ্যে 15টা ডিসিপ্লিনের মধ্যে আমরা 12টা ডিসিপ্লিনের ইভেন্ট অলরেডি চূড়ান্ত করেছি। কোন কোন ইভেন্টে আমরা ভালো করতে পারি সেইগুলো পর্যালোচনা করে এটি ফাইনাল করার জন্য
2-1 দিন সময় লাগবে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী অ্যাথলেটিক্সে ছেলেদের বিভাগে 14টি এবং মেয়েদের বিভাগে 8টি ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের, কিন্তু ইভেন্ট বাড়ায় ছেলেদের বেলায় এই সংখ্যাটা এখন 20 আর মেয়েদের 15। তবে ইভেন্ট বাড়লেও প্রস্তুতিতে ঘাটতি থাকায় এসএ গেমসের সফলতা নিয়ে সন্দিহান ফেডারেশনের সাধারণ সম্পাদক। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে চেঙ্গিস ভাই আপনি গোল্ড এনে দিবেন, আমি আমাকে অলিম্পিকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি যে আমি পারবো না, আমি এই ওয়াদা দিতে পারবো না। কারণ আগে ছিল 14 মাস 13-14 মাস আপনার ক্যাম্প, আর আজকে হচ্ছে মাত্র 3-4 মাসের ক্যাম্প। তারপরও আশাবাদী আমার একটা স্ট্যান্ডিং কমিটি আলাপ করে একটা ডিসিশন মেক করতে হবে এবং কতজন যাবে না যাবে। এখন যদি উপস্থিত এখানে আমাকে জিজ্ঞেস করেন আমি তো আপনাকে উত্তর দিতে পারবো না। আগামী 6 ফেব্রুয়ারি শুরু হবে এসএ গেমসের 12তম আসর, চলবে একই মাসের 16 তারিখ পর্যন্ত। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ঐতিহাসিক সিরিজ জয়কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি উৎসর্গ করেছে আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দল। প্রথমবারের মতো আইসিসির কোনো সহযোগী দেশের কাছে সিরিজ হেরেছে কোনো টেস্ট খেলুড়ে দেশ। সদ্য সমাপ্ত আফগানিস্তান জিম্বাবুয়ে সিরিজে টি-20 ও ওয়ানডে 2 ফরম্যাটের সিরিজই আফগানিস্তানের কাছে হেরেছে টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ে। 5 ম্যাচ ওয়ানডে সিরিজে 3-2 এবং 2 ম্যাচের টি-20 সিরিজে 2-0 সিরিজ জেতে আফগানিস্তান। তবে এই ঐতিহাসিক জয়কে উদযাপন না করে আফগান ক্রিকেট দল এই বিজয়কে উৎসর্গ করেছে সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি। সম্প্রতি আফগানিস্তান ও প্রতিবেশী দেশ পাকিস্তানে 7.5 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে 400-রও বেশি লোক মারা গিয়েছে এবং গৃহহীন হয়েছে প্রায় হাজার হাজার লোক। অবশেষে দীর্ঘদিনের প্রণয়কে পরিণয়ে রূপ দিলেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। দীর্ঘ 5 বছর প্রেমের পর বলিউড অভিনেত্রী গীতা বাসার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন এই স্পিনার। 2 পরিবারের সদস্য আর কাছের বন্ধুদের উপস্থিতিতে ভারতের পাঞ্জাব প্রদেশের জালান্দারের এক গুরুদুয়ারায় হরভজন ও গীতার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় নব দম্পতিকে শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার এবং তার স্ত্রী অঞ্জলি। 1 নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে হরভজন সিং এর বিবাহোত্তর সম্বর্ধনা অনুষ্ঠান। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার এবং কিছু বলিউড তারকা সহ হাই প্রোফাইলের অতিথিদের আসার কথা রয়েছে। 1998 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল দুর্দান্ত এই অফ স্পিনারের। সচিন টেন্ডুলকারের অনুরোধেই 2007 সালে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন বলে জানিয়েছেন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয়া ভারতের সাবেক ওপেনার বীরেন্দর সেহবাগ। 2013 সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্কোয়াড থেকে বাদ পড়ার পর আর দলে ফেরা হয়নি এই মারকুটে ব্যাটসম্যানের। সম্প্রতি নিজের 37তম জন্মদিনে অবসরের ঘোষণা দেন তিনি। তবে অবসরের ঘোষণা দিলেও ক্রিকেট নিয়ে থাকার ইচ্ছা প্রকাশ করেন সেহবাগ। বোর্ড তাকে ধারাভাষ্যকার হিসেবে রাখার প্রস্তাব দিলে সেটি বিবেচনা করবেন বলেও জানান টেস্ট ক্রিকেটে 10,000 রানের মালিক সেহবাগ। ক্যারিয়ারে 104টি টেস্ট, 251টি ওয়ানডে ও 19টি টি-20 খেলেছেন তিনি। এবার ফিফাকে দুর্নীতির আখড়া বলে আখ্যা দিলেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এফ এর প্রধান গ্রেগ ডাইক। 2018 ও 2022 বিশ্বকাপ আয়োজক নির্ধারণ বিষয়ে সেপ ব্ল্যাটারের মন্তব্যের প্রেক্ষিতে একথা বলেন ডাইক। অন্যদিকে বিশ্বকাপ ফুটবলের 4 স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ফিফার গঠনতন্ত্রে পরিবর্তনের তাগিদ দেন। বিশ্বকাপের পরবর্তী 2 আসরের আয়োজক নির্ধারণের লটারির আগেই রাশিয়া ও আমেরিকাকে আয়োজক করার পরিকল্পনা ছিল ফিফা কর্তাদের। তবে প্লাতিনির বিরোধের মুখে 2022 বিশ্বকাপের আয়োজক নির্ধারণ করা হয় কাতারকে। সদ্যই ব্ল্যাটার এমন বোমা ফাটানোর পর দুর্নীতির সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক সংস্থার কর্মকর্তাদের সংশ্লিষ্টতার সত্যতা আরো জোরদার হয়েছে। কদিন আগে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ও উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনির 3 মাসের নিষেধাজ্ঞার ঘটনার সঙ্গে এবার ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফএ প্রধানের মন্তব্য ফিফা দুর্নীতির গুঞ্জনের পালে যেন দিল জোর হাওয়া। আর ব্ল্যাটারের বক্তব্যকে হাস্যকর বলে মন্তব্য করেছেন ডাইক। ব্ল্যাটারের মন্তব্য অবাক করার মতোই। তার কথার অর্থই বুঝিনি আমি, শুধু বুঝেছি প্লাতিনির সমালোচনা করেছে সে। তার বক্তব্য শুনে মনে হয়েছে ভোটের আগেই সব চূড়ান্ত ছিল। আমি বিষয়টি সম্পর্কে আরো জানতে চাই। সবারই প্রকৃত ঘটনা জানা দরকার।
অন্যদিকে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত বিশ্বকাপের 4 স্পন্সর প্রতিষ্ঠানের নির্বাহী প্রধানকে যুক্তরাজ্যের ক্রীড়া মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। সেখানে কোকা-কোলা, ভিসা, ম্যাকডোনাল্ডস ও অ্যানহেসার বাচের প্রতিনিধিরা অভিযোগ অস্বীকার করেন। সেই সাথে ফুটবলের কর্তা প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোরও তাগিদ দেন তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবার রাগবি বিশ্বকাপের খবর। 31 অক্টোবর শেষ হতে যাচ্ছে 8ম রাগবি বিশ্বকাপ। এবারের ফাইনালের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে সবচেয়ে বেশি 2 বার করে শিরোপা জেতা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। 44 দিন ব্যাপী এই যুদ্ধে তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ সহ মোট ম্যাচের সংখ্যা ছিল 46টি। এবারের আসরে অংশ নিয়েছিল মোট 20টি দল। রাগবি বিশ্বকাপ 2015-র বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে এবারের প্রতিবেদন। হাকডাক নিয়ে এতটা আক্রমণ প্রতিপক্ষকে খেলার মাঠে যে করা যায় তা হয়তো আগে না দেখলে যে কারো বিশ্বাস করতে কিছুটা বেগ পেতে হবে। তবে নিউজিল্যান্ড রাগবি দলের জন্য এটিই যেন সবচেয়ে বড় অলংকার। সারা বিশ্ব নিউজিল্যান্ডের রাগবি দলের এই অ্যাকশনটির সাথে বেশ সুপরিচিত। হাকা নামেই সবাই জানে এটিকে। তবে মাঠে খেলা শুরুর পূর্বে ব্ল্যাকসদের আক্রমণাত্মক শারীরিক ভাষা শুধু প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করার জন্য নয়, বহন করে আসছে তাদের দীর্ঘদিনের ঐতিহ্য। নিউজিল্যান্ডের আঞ্চলিক ভাষায় কা মাতে বলা হয় এটিকে। 2015 সালের রাগবি বিশ্বকাপের ফাইনালে উঠে এসেছে এই দলটি। গ্রুপ সিতে আর্জেন্টিনা, জর্জিয়া, টোঙ্গা ও নামিবিয়াকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। আর নকআউট পর্বে এসে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ব্ল্যাকসরা। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে তো একেবারে পাত্তা না দিয়ে 62 পয়েন্টে হারিয়েছে নিউজিল্যান্ড। এরপর সেমিতে অবশ্য শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 20-18 পয়েন্টে হারিয়েছে তারা। রাগবি বিশ্বকাপে এর আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে সর্বোচ্চ 2 বার শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকানরাও। তারাও ফাইনালে ওঠার লড়াইয়ে এতটুকু ছাড় দেয়নি নিউজিল্যান্ডকে। কিন্তু জয়ের কাছাকাছি গিয়েও উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে দক্ষিণ আফ্রিকানদের। অন্যদিকে ফাইনালের মঞ্চে নিউজিল্যান্ড প্রতিপক্ষ হিসাবে পাচ্ছে অস্ট্রেলিয়াকে, যাদের পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল একচ্ছত্র আধিপত্য। গ্রুপ এর চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে টিম অস্ট্রেলিয়া। সেখানে প্রতিপক্ষ স্কটল্যান্ডকে হারাতে কিছুটা ঘাম ঝরাতে হয়েছে তাদের। শ্বাসরুদ্ধকর ম্যাচে 35-34 পয়েন্টে স্কটিশদের হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করে তারা। অবশ্য সেমিফাইনালে আর্জেন্টিনাকে পরাস্ত করতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি তাদের। 29-15 পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েই তারা নাম লেখায় ফাইনালে। ফাইনালের মঞ্চ প্রস্তুত। দুদলেরই সামনে রয়েছে তৃতীয়বারের মতো শিরোপা জিতে এককভাবে সর্বোচ্চ বিশ্বকাপ জয়ের অনন্য রেকর্ড গড়ার হাতছানি। আর তার আগের সময়টুকু এখন শক্তি, দম্ভ আর আক্রমণাত্মক শরীরী ভাষায় আরও একটি দারুণ ম্যাচ দেখার অপেক্ষায় বিশ্ববাসী। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। লিগ কাপের খবর। অঘটনের রাতে মিডলসব্রোর বিপক্ষে হোঁচট খেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে পেনাল্টি শুটআউটে সফরকারী মিডলসব্রোকে 3-1 গোলে রেড ডেভিলদের কাছে হারিয়ে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। অন্যদিকে লিভারপুল 1-0 গোলে হারিয়েছে এএফসি বোর্নমাউথকে এবং স্বাগতিক ম্যানচেস্টার সিটি 5-1 গোলে ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে দিয়ে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। হেড টু হেড পরিসংখ্যান ও কাগজি কলমের শক্তিমত্তায় এগিয়ে থেকে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডের তুলনামূলক দুর্বল দল মিডলসব্রোকে আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু অভিজ্ঞ ওয়েন রুনি ও অ্যাশলি ইয়াং যেন এদিন নিজেদের হারিয়ে খুঁজেছেন। বল দখলের লড়াইয়ে ব্যস্ত জায়ান্ট রেড ডেভিলরা রীতিমতো হিমশিম খেয়েছেন সফরকারীদের রক্ষণ দুর্গে আক্রমণ শানাতে। অন্যদিকে দুর্বল মিডলসবার্গ ম্যাচের শুরু থেকে ছিল রক্ষণাত্মক। নিজেদের রক্ষণ দুর্গ সামলে ঝটিকা আক্রমণ শানে সফরকারীরা, কিন্তু ব্যর্থ হয় সাফল্যের দেখা পেতে। ফলে নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানেও অব্যাহত থাকে ভ্যান হলের শিষ্যদের বাজে পারফরমেন্স। নিজেদের 4টি শটের 3টিতেই ব্যর্থতার পরিচয় দেয় রেড ডেভিলদের অভিজ্ঞ তারকারা। আন্দ্রেস পিরেইরা সফল হলেও স্বাগতিক প্রায় 75,000 সমর্থককে হতাশ করে ব্যর্থ হন অধিনায়ক ওয়েন রুনি, মাইকেল ক্যারিক ও অ্যাশলি ইয়াং। অন্যদিকে স্বাগতিক সমর্থকদের হতাশার আগুনে পুড়িয়ে গ্র্যান্ট লিডবিটার, স্টিয়ার্ট ডোর্নি ও বেন গিবসন টানা 3টি পেনাল্টি থেকে গোল আদায় করে নিশ্চিত করেন কোয়ার্টার ফাইনালের টিকিট।
দিনের অপর ম্যাচে নতুন কোচ ইয়র্গেন ক্লপের পরিকল্পনায় প্রথম জয় পেয়েছে লিভারপুল। ড্রয়ের ফাঁদে ঘুরপাক খেতে থাকা লিভারপুল অ্যানফিল্ডে আতিথ্য দেয় এফসি বোর্নমাউথকে। জয়ের ধারা ফিরতে মরিয়া অলরেডরা ম্যাচের শুরু থেকেই আগ্রাসী, ফলাফলটাও আসে দ্রুত। 17 মিনিটে ইংলিশ ডিফেন্ডার নাথিনিও ক্লাইনের সুযোগ সন্ধানী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও ব্যর্থতায় সঙ্গী হয় দুদলের স্ট্রাইকারদের। ফলে ক্লাইনের একমাত্র গোলের সুবাদে শেষ 8 নিশ্চিত করে ক্লপের শিষ্যরা। এদিকে ম্যানচেস্টার ডার্বি ড্রয়ের ক্ষত ভুলতেই ক্রিস্টাল প্যালেসের জালে গোল উৎসব করেছে স্বাগতিক ম্যানচেস্টার সিটি। 22 মিনিটে 24 বছর বয়সী স্ট্রাইকার উইলফ্রেড বনির গোলে এগিয়ে যায় সিটিজেনরা। 44 মিনিটে বেলজিয়ামের 24 বছর বয়সী মিডফিল্ডার কেভিন ডি ব্রাউনের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। 59 মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার কেলেচি হিনাটো, 76 মিনিটে ইয়াইয়া তোরে ও ইনজুরি টাইমে তরুণ ম্যানুয়েল গার্সিয়ার গোলে কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত করে পেল্লেগ্রিনির শিষ্যরা। 89 মিনিটে সফরকারীদের পক্ষে 27 বছর বয়সী ডিফেন্ডার ডেমিয়ান ডিলেইনির গোল হারের ব্যবধান কমিয়েছে মাত্র। শায়লা পারভিন, সময় সংবাদ। এবার কোপা দেল রের খবর। নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পেনের তৃতীয় বিভাগের দল ভিলানোভেন্সের সাথে গোলশূন্য ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচ ড্র করায় ফিরতি লেগে জয় পেলেই দ্বিতীয় রাউন্ডের টিকিট পাবে কাতালানরা। শক্তিমত্তার বিস্তর পার্থক্য নিয়ে প্রথমবার স্পেনের তৃতীয় বিভাগের দল ভিলানোভেন্সের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কিন্তু দলের আক্রমণ ভাগের 3 তারকা মেসি, নেইমার ও সুয়ারেজের সাথে অভিজ্ঞ তারকাদের অনুপস্থিতিতে ম্যাচের শুরু থেকেই এলোমেলো হয়ে পড়ে কাতালানরা। 20 মিনিটে গোলের সহজ সুযোগ হেলায় হারান মিডফিল্ডার জেরার্ড। 32 মিনিটে ব্যর্থতার তালিকা দীর্ঘায়িত করেন মুনির এল হাদ্দি। অন্যদিকে ঘরের মাঠে পুচকে ভিলানোভেন্স উপহার দিতে থাকে পরিকল্পিত খেলা। ম্যাচের শুরুতে সফরকারীদের রক্ষণ ভাগের পরীক্ষা নেয় স্বাগতিকরা, ফলে গোল শূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও গোলের দেখা পায়নি বার্সার রিজার্ভ বেঞ্চের স্ট্রাইকাররা, ফলে গোল শূন্য ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় এনরিকের শিষ্যদের। Comunidad extremeña, vamos a ver ese balón de Adriano, el esférico que queda en el área, remata Bartra y se hace con la pelota, casi abre para Moraga. Moraga tiene compañeros en el área, pega en Matiel el balón de... এবার টেনিসের খবর। বাসেল ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। তিনি 6-4, 6-4 ও 6-3 গেমের সরাসরি সেটে হারান গ্রিগর দিমিত্রভকে। অন্য ম্যাচে ইভো কার্লোভিচকে হারিয়েছেন ওয়ারিঙ্কা। বাজে সময় পার করা স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে ঘাম ঝরাতে হয়েছে জয়ের জন্য। বুলগেরিয়ার বেবি ফেট খ্যাত দিমিত্রভের বিপক্ষে 6-4 গেমে প্রথম এবং একই ব্যবধানে দ্বিতীয় সেটে জয় তুলে নেন এটিপি র্যাঙ্কিং এ তৃতীয় স্থানে থাকা নাদাল। শেষ সেটেও প্রতিপক্ষের কোনো সুযোগ না দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন নাদাল। অন্য ম্যাচে হোঁচট খেয়েছেন আসরের দ্বিতীয় বাছাই সুইস তারকা স্তানিস্লাস ওয়ারিঙ্কা। ক্রোয়েশিয়ার তারকা ইভো কার্লোভিচকে 6-3 গেমে উড়িয়ে দিয়ে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন এই সুইস তারকা, কিন্তু দ্বিতীয় সেটে টাইব্রেকারে 7-6 গেমে নিজের করে নিয়ে লড়াই জমিয়ে তোলেন কার্লোভিচ। শেষ পর্যন্ত 6-4 গেমে তৃতীয় সেটের সাথে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেন ইভো কার্লোভিচ। টেনিসের আরো খবর। WTA ফাইনালের শীর্ষ 4-এ উঠেছেন স্প্যানিশ টেনিস খেলোয়াড় গার্বিন মুগুরোজা। জার্মানির আঞ্জেলিক কারবারকে হারিয়ে আসরে সেমিফাইনাল নিশ্চিত করেছেন মুগুরোজা। আগনিয়েস্কা রাদানস্কা বেজিং ওপেনে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লেভেলের কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা জয়ের সন্তুষ্টি নিয়ে WTA ফাইনালের এবারের আসর শুরু করেন মুগুরোজা। আসরের শুরু থেকে স্প্যানিশ এই টেনিস খেলোয়াড় প্রতিপক্ষের বিপক্ষে দাপটের সাথে লড়ে গেছেন। এবার শীর্ষ 4-এ ওঠার লড়াইয়ে জার্মানির আঞ্জেলিক কারবারকে এতটুকু ছাড় দেননি 22 বছর বয়সী এই টেনিস কন্যা। কারবারকে সরাসরি সেটে 6-4, 6-4 গেমে হারিয়ে আসরে সেমিফাইনালে ওঠেন গার্বিন মুগুরোজা। বিস্ময়কর সব শারীরিক কসরত দেখিয়ে বিশ্ববাসীকে তাক লাগাতে বিশ্বের সেরা জিমন্যাস্টদের মেলা বসেছে স্কটল্যান্ডের গ্লাসগোতে। প্রথমবারের মতো বিশ্ব জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপের আসরে আয়োজক হয়েছে স্কটল্যান্ড। এবারের আসরে চীন, জাপান, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও ব্রাজিলের জিমন্যাস্টরা অংশ নেন। পুরুষদের দলগত ইভেন্টে 270.818 পয়েন্ট নিয়ে স্বর্ণপদক জেতে জাপান। এদিকে বিজয়ী দলের চেয়ে 0.473 পয়েন্ট পিছিয়ে থেকে যুক্তরাজ্যের পুরুষ জিমন্যাস্টরা প্রথমবারের মতো রৌপ্য পদক পান।
আগামী বছর অলিম্পিক গেমসের শুরুর আগে এই আসরে নিজেদের ভালো মতো ঝালিয়ে নিচ্ছেন জিমন্যাস্টরা। 23 অক্টোবর থেকে শুরু হওয়া 10 দিনব্যাপী বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই আসর চলবে 1 নভেম্বর পর্যন্ত। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেখ কামাল ক্লাব কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী ও কলকাতার ইস্ট বেঙ্গল। দুদলেরই লক্ষ্য শিরোপা। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন শুরু। প্রথম দিনে ব্যাটিং ও ফিল্ডিং এ ঝালিয়ে নিলেন নিজেদের। 2 বছর বিরতির পর আবারও শুরু হচ্ছে জাতীয় স্কুল ক্রিকেট। তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার তুলে আনতে পৃষ্ঠপোষক হিসেবে বিসিবির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি। এবং ড্র দিয়ে কোপা দেল রে শুরু বার্সেলোনার। মিডলসব্রোর কাছে হেরে লিগ থেকে বিদায় ম্যানচেস্টার ইউনাইটেডের। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।